আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর বেসিক ক্লাসের পরে আমরা বেসিক জাবেদাগুলো শিখব। সেটা অধ্যায়ের নাম অ্যাকাউন্টিং সাইকেল, হিসাব সমীকরণ, যেখানে আমরা জার্নাল শিখব, লেজার শিখব এন্ড ট্রায়াল ব্যালেন্সটা শিখব। শুরুতেই আমরা প্রবলেম 1 নম্বরে চলে আসি। আজ আমরা শুধু জার্নালগুলো শিখব। জার্নাল যদি আমরা পারি তাহলে লেজার কোনো ব্যাপার না, ট্রায়াল ব্যালেন্স কোনো ব্যাপার না। শুরুতে 1 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করি। The following transactions মানে হলো লেনদেন। The following transactions are obtained from the books of সাগর সৈকত for the month of December 2015। তাহলে ডিসেম্বর মাসের তথ্যগুলো দেওয়া আছে। ডিসেম্বর মাসের কিছু তথ্য দেওয়া আছে। রিকোয়ারমেন্ট কি বলেছে? রিকোয়ারমেন্ট হয় অঙ্কের শুরুতে বলে না হলে শেষে বলে। অনেকে বলে স্যার বা ভাইয়া যে আমরা রিকোয়ারমেন্টটা খুঁজে পাই না, যে অঙ্কে কি করতে বলছে এটাই বুঝতে পারি না। তাহলে রিকোয়ারমেন্ট থাকে হয় অঙ্কের শুরুর লাইনে না হলে শেষ লাইনে। এই যে রেকর্ড বলে দিয়েছে। রেকর্ড কি বলছে? রেকর্ড দা এন্ট্রিজ ইনটু জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা করো। এক্সপ্লেনেশন ইজ নট রেকর্ড। এক্সপ্লেনেশনের দরকার নেই, মানে ব্যাখ্যা প্রদানের দরকার নেই। আমরা জানি জাবেদা মানে কারণ লিখতে হয়, সেই কারণটা লেখার প্রয়োজন নাই, নির্দিষ্ট করে বলে দিচ্ছে। তাহলে রেকর্ড করতে হবে জেনারেল জার্নাল। তাহলে সাধারণ জাবেদা, তাহলে জাবেদার ছকটা কাটি আমরা, সরাসরি জাবেদায় চলে আসবো। প্রবলেম 1 জাবেদার ছক কাটো। যদি কখনো একটিও জাবেদা করতে হয় কোনো অঙ্কে, তা মাথায় রাখবা যে ছক অবশ্যই কাটা লাগবে। পরীক্ষায় অবশ্যই জাবেদার ছক কাটা লাগবে একটা জাবেদা করতে হলেও। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, রিকোয়ারমেন্ট মানে তোমাকে বলছে যে তুমি এইভাবে করো। রিকোয়ারমেন্ট মানে তোমার গন্তব্যস্থল, যে তোমার কোথায় যেতে হবে, মানে কি করতে হবে অঙ্কটা। তাহলে জাবেদার ছক শুরুতে একটা ডেট হবে, শুরুতে ডেট, তারপর অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেল হিসাবে শিরোনাম বা বিবরণ, রেফারেন্স, তারপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রত্যেকটা অঙ্কের ফরম্যাটটা এভাবে সাজাবা। টেবিলের উপরে ছকের উপরে শুরুতেই কোম্পানির নামটা লিখবা, যার অঙ্ক করতেছি সেটা লিখবা। তাহলে শুরুতেই কোম্পানির নাম হচ্ছে ফ্রম দ্য বুকস অফ সাগর সৈকত। তাহলে সাগর সৈকত, হেডলাইন লিখবা সাগর সৈকত। আমরা যে মাসের অঙ্ক করতেছি আর যে অঙ্ক করতেছি সেটা, তাহলে জেনারেল জার্নাল করতেছি আমরা, আর ডিসেম্বরের অঙ্ক করতেছি ডিসেম্বর মাসে। তাহলে জেনারেল জার্নাল for the month of December। সালটা কত আছে? 15 সাল। প্রত্যেকটা অঙ্কের ফরম্যাট এমন হবে, প্রথমে যে কোম্পানির অঙ্ক করব সেটা, তারপরে যে রিকোয়ারমেন্ট করব সেটা লিখব, তারপর মাসটাকে লিখব। তাহলে আমাদের এটা জেনারেল জার্নাল মানে সাধারণ জাবেদা করতে বলছে। তাহলে সাধারণ জাবেদার রুলসটা অবশ্য আমরা বেসিক ক্লাসে রুলসটা বলি নাই, লাগে রুলসটা নিয়ে একটু আলোচনা করে দিই। তাহলে জার্নালের নিয়ম, তাহলে দেখো জাবেদা করার নিয়ম। সবই তোমাদের জানা কথা, তোমরা সেই 9 10 থেকে পড়ে আসছো। তাহলে জাবেদা করার নিয়ম 1 নাম্বার, সম্পদ অবলিক ব্যয়। সম্পদ এবং ব্যয়ের একই নিয়ম। সম্পদ অবলিক ব্যয় রুলসটা হলো এমন, সম্পদ অবলিক ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, বৃদ্ধি সমান সমান ডেবিট। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে সম্পদ এবং ব্যয় এক নিয়ম, সম্পদ এবং ব্যয়ের একটা নিয়ম। যদি তুমি সম্পদ এবং ব্যয়গুলো চেনো তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করা কোনো ব্যাপার নয়। সেই সম্পদটা বাড়লে ডেবিট বলবা, ওই সম্পদটা কমলে ক্রেডিট বলবা। তাহলে সম্পদ ও ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। এমন নয় যে অলওয়েজ এটা ডেবিট হবে জাবেদায়, এমন নয়। জাবেদা মানে দুটো পক্ষ।
ও ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। 2 নাম্বার দায় অবলিক আয় অবলিক মালিকানা সত্ত্ব। এই তিনটা এক নিয়ম। তাহলে দায় আয় মালিকানা সত্ত্বর এক নিয়ম, দায় আয় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। তার মানে সম্পদ এবং ব্যয়ের উল্টা, সম্পদ এবং ব্যয়ের বিপরীত। তাহলে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় আয় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। দায় আয় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। কিছু শর্ট টেকনিক লিখে দিই, অনেকে বেসিকে প্রবলেম হলে সেই টেকনিক অনুযায়ীও জাবেদা করতে পারবে কিছু। চিহ্ন লেখো ক্রয় অবলিক ব্যয় বাকিতে হলে ক্রয় অবলিক ব্যয় বাকিতে হলে অ্যাকাউন্টস পেয়েবল হবে। অনেকের কখন অ্যাকাউন্টস পেয়েবল হবে কখন অ্যাকাউন্ট রিসিভেবল হবে এটা বলাই যায়, যার কারণে টেকনিকটা লিখে দিই মুখস্থ বিদ্যা আর কি। বিক্রয় অবলিক আয় বাকিতে হলে বিক্রয় অবলিক আয় বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। তাহলে ক্রয় অবলিক ব্যয় বাকিতে হলে অ্যাকাউন্টস পেয়েবল হবে, বিক্রয় অবলিক আয় বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। বাকি আবার কি দেখে বুঝবা, বাকির ইংলিশ হচ্ছে এমন অন ক্রেডিট অবলিক অন অ্যাকাউন্ট অবলিক বিল। তাহলে অন ক্রেডিট অন অ্যাকাউন্ট বা বিল এই কথাগুলোর অর্থ হলো বাকি। তাহলে যদি প্রশ্নের মধ্যে এই কথাগুলো পাও অন ক্রেডিট অন অ্যাকাউন্ট বা বিল, তাহলে বুঝবা লেনদেনটা বাকি তো হয়েছে। আর ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল মানে ব্যয়, অর্থাৎ আমি ক্রয় করলাম, ক্রয় বা ব্যয় আমি ক্রয় করলাম বাকিতে করলাম, তাহলে আমার কাছে কেউ টাকা পাবে, তাহলে আমার কাছে কেউ পাবে মানে অ্যাকাউন্টস পেয়েবল, আর আমি কারোর কাছে পাবো মানে প্রাপ্য আমার, সেটা অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল বাংলা মানে প্রাপ্য, আর অ্যাকাউন্টস পেয়েবল বাংলা অর্থ হলো প্রদেয় মানে প্রদান করতে হবে আমাকে। তাহলে আমি যদি ক্রয় করি বাকিতে আমার কাছে কেউ টাকা পাবে, তাহলে এটা প্রদান করতে হবে, তাহলে প্রদেয় অ্যাকাউন্টস পেয়েবল। আর আয় বিক্রয় বাকিতে হলে আমি পাবো কারোর কাছে, এটা প্রাপ্য, তাহলে এটা অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ। ওকে, তাহলে সরাসরি আমরা অঙ্কে চলে আসছি। একটা একটা তারিখ করে আমরা ক্লিয়ার করব। একটা তারিখ যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আমি চেষ্টা করব বোঝানোর। তোমাদের দায়িত্ব হলো যতক্ষণ না বুঝতে পারবা ততক্ষণ আমাকে প্রশ্ন করতে থাকবা। শেখার সময় কোনো লজ্জা নেই, লজ্জা করলে শেখা যাবে না। লজ্জা ভয় থাকতে নাই শিখতে এসে। বলা হচ্ছে হি ইনভেস্টেড, সে বিনিয়োগ করেছে ক্যাশ 2,50,000। তাহলে ক্যাশ সম্পদবাচক হিসাব, ক্যাশ সম্পদবাচক হিসাব চলতি সম্পদ। ফার্নিচার এটাও সম্পদবাচক হিসাব, মানে জাবেদার ফার্স্ট টাইম তোমাকে হিসাবগুলো চিনতে হবে যে কি কি হিসাব আছে এই এন্ট্রিতে। তাহলে হি ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000, ফার্নিচার 30,000 এন্ড ইকুইপমেন্ট যন্ত্রপাতি এটাও সম্পদ। আমি তোমাদের প্রথম ক্লাসে সম্পদ আয় দায় ব্যয় চিনাইছি, ওইগুলো বারবার প্র্যাকটিস করবা, বারবার রিডিং করবা ওয়ার্ড মিনিং এর ফাইলটা, তাহলে দেখবা অঙ্ক সহজ হয়ে গেছে। তাহলে বলা হচ্ছে হি ইনভেস্টেড, সে বিনিয়োগ করলো, প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হচ্ছে ক্যাশ ফার্নিচার ইকুইপমেন্ট, এই তিনটা বিনিয়োগ করে ইনটু দ্য বিজনেস, তাহলে ব্যবসা আরম্ভ করলো। এটা মানে হলো সে নগদ কিছু ফার্নিচার কিছু যন্ত্রপাতি নিয়ে একটা ব্যবসা আরম্ভ করলো। তাহলে
প্রতিষ্ঠানের হিসাব করি, আমরা কোনো ব্যক্তির হিসাব করি না কিন্তু। তাহলে প্রতিষ্ঠানে কি কি আসছে? প্রতিষ্ঠানের সম্পদ কি বাড়ছে, ক্যাশ নামে একটা সম্পদ প্রতিষ্ঠানে আসছে, ফার্নিচার নামে একটা সম্পদ প্রতিষ্ঠানে আসছে, ইকুইপমেন্ট নামে একটা সম্পদ প্রতিষ্ঠানে আসছে। তাহলে সম্পদ বাড়ছে। তাহলে বলো তো রুলস কেমন লিখলাম? সম্পদ বাড়লে জাবেদা কি হবে? ডেবিট হবে। সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে এখানে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট হবে, বুঝছো? তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট। তিনটাই সম্পদ, তিনটাই বাড়ছে, তিনটা নামে ডেবিট। আর এটা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তাহলে সাগর সৈকত ওই প্রতিষ্ঠানের কি হচ্ছে? মালিক হচ্ছে। এই টাকা নিয়ে আসার ফলে ওই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, তার মানে মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, এটাকে বলা হয় ক্যাপিটাল। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট এন্ড ক্যাপিটাল ক্রেডিট। ডিসেম্বর 1 তারিখ ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট লিখতে একটু পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হয়। এই যে ডেবিট, ক্যাশ, ফার্নিচার, ইকুইপমেন্ট একটা সারিতে লিখছি, একটু জায়গা ফাঁকা দিয়ে আমরা ক্যাপিটাল লিখেছি। টু পরিমাণ জায়গা ফাঁকা দিয়ে ক্রেডিট লিখতে হয়। এখানে ডেবিট ক্রেডিট লিখে দিতে হয় না পাশে, নরমালি লিখলেও ক্ষতি নাই। তাহলে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট সম্পদ বাড়ছে, সবগুলো ডেবিট। আর এর ফলে কি হচ্ছে? প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বাড়ছে। সাগর আর সৈকত ওই প্রতিষ্ঠানের মালিক হয়ে যাচ্ছে, এটা বলা হয় মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি বাড়ছে, সেটাকে ক্যাপিটাল বলা হয়, মূলধন বাড়ছে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট। তাহলে যার টাকা তার বরাবর লিখে দাও। ক্যাশে 2,50,000, ফার্নিচারে 30। ক্যাশে 2,50,000, ফার্নিচারে 30, ইকুইপমেন্টে 50। সবগুলোর যোগফল আমরা জানি সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট এবং ক্রেডিট হয়। তাহলে ডেবিট গুলোর যোগফলটাই ক্রেডিট লিখব। তাহলে এই তিনটার যোগফলটা হবে ক্যাপিটাল ক্রেডিট, 3,30,000। এখানে রিকোয়ারমেন্টে বলে দিয়েছে আমাদের যে কোনো ব্যাখ্যা প্রদান করা লাগবে না। তাহলে এটা আমরা ব্যাখ্যা লিখব না। 2 নাম্বার রিসিভ, বাংলা মানে প্রাপ্তি, ক্যাশ, নগদ প্রাপ্তি, নগদ পাচ্ছি, টাকা 1,50,000। প্রোভাইডিং সার্ভিস, সেবা প্রদান করে। তাহলে বলা হচ্ছে রিসিভ ক্যাশ 1,50,000, প্রোভাইডিং সার্ভিস। তাহলে রিসিভ ক্যাশ, ক্যাশ রিসিভ করছি, তাহলে এটা একটা হিসাব। তাহলে এই হিসাবটা হলো কোনবাচক সম্পদ, এটা হলো সম্পদ। প্রোভাইডিং সার্ভিস, সেবা দিয়ে, এই সেবাটা হচ্ছে আয়। সার্ভিস মানে সার্ভিস রেভিনিউ, এখানে রেভিনিউটা উজ্জ্বল আছে, সেবা আয় এটা আসলে। তাহলে সার্ভিস সেবা দিলে আয় হয়, এটা স্বাভাবিক কথা। এই যে আমি তোমাদের সেবা দিচ্ছি, এটা সেবামূলক প্রতিষ্ঠান, আমার তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, কোনো পণ্য দিচ্ছি না। তাহলে এই সার্ভিসটা হচ্ছে আয়বাচক হিসাব। তাহলে এখানে দুটো পক্ষ, একটা সম্পদ বাচক হিসাব আছে, সার্ভিস মানে আয়, সেবা আয়। তাহলে সেবা আয় একটা হিসাব। তাহলে এখানে দুটো হিসাব। সম্পদ, তাহলে রিসিভ ক্যাশ, নগদ প্রাপ্তি, নগদ আসছে, তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হয়, তাহলে ক্যাশ ডেবিট। সার্ভিস আয়, আয় কি হচ্ছে? বাড়ছে না কমছে? তোমার বলো তো। এখানে আয়টা বাড়ছে, তাহলে আয় বাড়লে ক্রেডিট হয়, তাহলে হবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে দুটো পক্ষ, আগে হিসাবগুলো চিনতে হবে। তাহলে এই 2 নম্বর তারিখে, 2 তারিখে দুটো হিসাব আছে। হিসাব চিনতে পারলে জাবেদার যে রুলস ওইখানে বসাই দিবা, অঙ্ক হয়ে যাবে। তাহলে দুটো হিসাব, একটা ক্যাশ আছে আর এটা প্রোভাইড সার্ভিস, সেবা প্রদান করছি। তাহলে সেবা দিয়ে আয় হয়েছে, তাহলে আমি সেবা দিচ্ছি মানে সেবা আয়, এটা আয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্যাশ আসছে মানে রিসিভ প্রাপ্তি, তাহলে নগদ সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ বাড়লে ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট। আয় বহন বাড়ছে, তাহলে আয়ও বাড়ছে, আয় বাড়লে ক্রেডিট হয়, আয় বাড়লে ক্রেডিট। তাহলে ফাইনালি জাবেদা হবে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ডিসেম্বর 2 তারিখ ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ। তাহলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। পরিমাণ আছে 1,50,000।
1,50,000। যে তারিখটা না বুঝবা আবার প্রশ্ন করবা। 10 তারিখে চলে আসবো। পারচেজ মানে ক্রয়, অফিস সাপ্লাইজ, অফিস মনিহারি ক্রয় করছি, ফর ক্যাশ নগদে ক্রয় করছি। তাহলে ক্রয় করছি কি অফিস সাপ্লাইজ, এটা একটা হিসাব। কিভাবে করছি? ক্যাশে করছি, ক্যাশ আরেকটা হিসাব। তাহলে এখানে দুটো হিসাব আছে, একটা অফিস সাপ্লাইজ, এটা সম্পদ, অফিস সাপ্লাইজটা কোন বাচক হিসাব? সম্পদ। ফর ক্যাশে ক্রয় করছি, তাহলে ক্যাশটাও সম্পদ বাচক হিসাব। এন্ড অন অ্যাকাউন্ট মানে বাকি। তাহলে পুরাই বাকিতে হলে নিয়ম লিখে দিলাম মুখস্থ বিদ্যা। পুরাই বাকিতে হলে অ্যাকাউন্টস পেয়েবল কথাটা আসবে, বাকির জন্য অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে পুরাই বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল। আমি কারোর কাছ থেকে বাকিতে কিনলাম কেউ, তাহলে সে আমার কাছে টাকা পাবে, পাবে মানে প্রদান করতে হবে, প্রদেয়, কাউকে আমার প্রদান করতে হবে মানে আমার দায়। আমি দায়ী আছি তার কাছে, তাহলে দায় বাড়ছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল একটা দায়। তাহলে এখানে টোটাল 3টা ঘটনা আছে। আমি ক্রয় করছি, কি ক্রয় করছি? সাপ্লাইজ, তাহলে এটা একটা হিসাব, সাপ্লাইজ সম্পদবাচক হিসাব। কিভাবে ক্রয় করছি? ক্যাশে, তাহলে ক্যাশ আরেকটা হিসাব, তাহলে ক্যাশ কি? এটা সম্পদবাচক হিসাব। অন অ্যাকাউন্ট বাকিতে কিনছি, তাহলে কেউ আমার কাছে টাকা পাবে, পাবে মানে পাওনাদার, তাহলে এই পাওনাদার এটা হচ্ছে দায়বাচক হিসাব। তাহলে ক্রয় করলে সম্পদ বাড়ে, তাহলে সাপ্লাইজ ক্রয় করছি, সাপ্লাইজ মানে সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হয়, তাহলে সাপ্লাইজ সম্পদ বাড়ছে ডেবিট, যাবে হবে সাপ্লাইজ ডেবিট। ক্যাশে ক্রয় করছি, তাহলে তুমি যদি মনে করো একটা কলম কিনতেছো ক্যাশে, তাহলে কলম কেনার জন্য ক্যাশটা তোমার মানিব্যাগ থেকে চলে যাচ্ছে, তাহলে ক্যাশ হ্রাস পাচ্ছে, তাহলে ক্যাশ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাহলে আমাদের ক্যাশ হবে ক্রেডিট। অন অ্যাকাউন্ট বাকিতে, তাহলে ব্যয় বাকি বা ক্রয় বাকি মানে কেউ আমার কাছে টাকা পাবে, পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল এটা দায়, তাহলে দায় বাড়ছে, আমার কাছে কেউ পাবে, দায় বাড়ছে। নিয়ম বলছিলাম দায় বাড়লে দায় ক্রেডিট হয়, তাহলে ফাইনালি যাবে হবে কি? অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে 10 তারিখ লিখো, অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল দায়, দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমরা সাপ্লাইজ কিনছি ক্যাশে, সাপ্লাইজ কিনছি ক্যাশে 20,000, তাহলে ক্যাশে যাবে 20,000, অন অ্যাকাউন্ট বাকিতে 15, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলে 15, ক্যাশে 20 ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 20, অ্যাকাউন্টস পেয়েবল 15 ক্রেডিট। সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট হয়, তাহলে ক্রেডিট দুইটা, ওই ক্রেডিট দুটো যোগফলটাই ডেবিটে বসবে টাকা, তাহলে 20 15 35, তাহলে মোট 35,000 টাকার সাপ্লাইজ কিনেছি, কিছু নগদ টাকা, কিছু বাকি। মনে করো তুমি একটা মোবাইল ফোন কিনেছো, তো মোবাইল ফোনটা কিনতে গিয়ে তোমার কিছু টাকা ঘাটতি পড়েছে, তো সেই টাকাটা বাকি রেখে আসছো দোকানে, তাহলে ওই দোকানদার না তোমার কাছে টাকা পাবে, তাহলে এই পাবে মানে প্রদেয়, অ্যাকাউন্টস পেয়েবল। আর যেটা নগদ দিচ্ছ তোমার মানিব্যাগ থেকে চলে গেল, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। মোবাইল চলে আসলো, মোবাইল নামে একটা সম্পদ বাড়লো, তাহলে যে সম্পদ বাড়লো সেটা ডেবিট, ক্যাশ ও সম্পদ এটা কমে গেল, তাহলে ক্যাশ ক্রেডিট। দোকানদার কিছু টাকা এখনো পাবে, তার মানে আমার কাছে সে পাবে মানে আমি দায়ী আছি, তাহলে দায় বাড়ছে ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল। 15 তারিখ, সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদান করা হয়েছে অন অ্যাকাউন্ট বাকিতে, তাহলে এখানে দুটো হিসাব, সার্ভিস সেবা, তারপরে সার্ভিস রেভিনিউ আসলে, তাহলে সার্ভিসটা হচ্ছে আয়বাচক হিসাব। তাহলে সেবা দিছি নগদে দিই আর বাকিতেই দিই, সেবা দিলে আয় বাড়ে, সেবা দিলে আয় বাড়ে, নগদ হোক বাকি হোক, যেভাবে সেবা দাও না কেন আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় বাড়লে ক্রেডিট হয়, তাহলে হবে সার্ভিস ক্রেডিট, এই আয়টা হবে ক্রেডিট। অন অ্যাকাউন্ট বাকিতে দিয়েছো, আয় বাকি মানে কি হবে? আমি কারোর কাছে এখন টাকা পাবো, আমি পাবো মানে প্রাপ্য, প্রাপ্য বা সম্পদ, তাহলে এটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ইংলিশে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ। অন অ্যাকাউন্ট নামে হিসাব হয় না, তাহলে অন অ্যাকাউন্টের রিপ্লেসমেন্টে অ্যাকাউন্ট রিসিভেবল হয় অথবা অ্যাকাউন্টস পেয়েবল হয়, তাহলে এটাও অন অ্যাকাউন্ট ছিল, অন অ্যাকাউন্ট। এটা ব্যয়, তাহলে ব্যয় মানে আমার কাছে কেউ টাকা পাবে, তাই অ্যাকাউন্টস পেয়েবল ছিল, তাহলে ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। মনে রাখবা বাকি নামে কোনো হিসাব হয় না।
তো সেই বাকি রিপ্লেসমেন্ট হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবল হয় অথবা অ্যাকাউন্টস পেয়েবল হয়। তাহলে কখন রিসিভেবল? আমি যখন টাকা পাবো কারো কাছে, আমার প্রাপ্য, তখন অ্যাকাউন্ট রিসিভেবল বলে। প্রাপ্য মানে রিসিভেবল আর প্রদেয় মানে পেয়েবল। তাহলে দুটো হিসাব, অ্যাকাউন্ট রিসিভেবল, সম্পদ এটা কি বাড়ছে, আমি কারো কাছে এখন পাবো, তাহলে বাড়লে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, সম্পদ বাড়লে ডেবিট। সাথে আয় বাড়ছে, তাহলে আয় বাড়লে আয় ক্রেডিট হয়। তাহলে ফাইনালি জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 40,000 টাকা 15 তারিখ। একজনের ক্ষেত্রে বেশি সাউন্ড আসছে, মিউট করে রাখবা যখন আমার সাথে কথা বলবা না। তাহলে বাকি দেশে ভাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 40,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 40,000 টাকা। 20 তারিখ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে পেইড পরিশোধ। এখানে একটা কথা উজ্জ্ব আছে, পরিশোধ কি করা হয়? পরিশোধ নগদে করা হয়। পরিশোধ কিভাবে করা হয়? নগদে। এখানে নগদ কথাটা বলা নেই। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদারকে পরিশোধ, মানে প্রদেয় হিসাবকে পরিশোধ, যে তোমার কাছে টাকা পায় তাকে পরিশোধ করে দিচ্ছ, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল দায় পাচ্ছ। তাহলে এটা দায় পরিশোধ হয়ে যাচ্ছে, তার মানে দায় কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিট। আর পেইড পরিশোধ, এখানে একটা কথা উজ্জ্ব আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন ইউ উজ্জ্ব থাকে, এখানে ক্যাশ কথাটা উজ্জ্ব আছে। পেইড পরিশোধ, পরিশোধ আসলে কি করি? নগদে পরিশোধ করি, পাওয়া যায় নগদ, পরিশোধ করতে হয় নগদ। তাহলে রিসিভ বা পেইড মানে বুঝবা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো ক্যাশটা এখানে উজ্জ্ব আছে। তাহলে পেইড করছি ক্যাশ, তাহলে ক্যাশ কি? সম্পদ বা হিসাব। সম্পদ কি হচ্ছে? পরিশোধের ফলে তোমার মানিব্যাগ থেকে টাকাটা চলে যাচ্ছে, তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে ফাইনালি জাবেদা দাঁড়াবে কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 20 তারিখ অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়তে হবে, শব্দের অর্থ জানতে হবে, সাথে সেগুলো কোন জাতীয় সম্পদ, আয় দায় এগুলো যদি চেনো তাহলে অঙ্ক একেবারেই সহজ। হিসাব বিজ্ঞানের মেইন হলো জাবেদা, জাবেদা পারবা তো হিসাব বিজ্ঞানের বাকি স্টেজ সব সহজ। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, তুমি যদি হিসাবই না চেনো তাহলে কিন্তু অঙ্ক শেখা যাবে না, এজন্য ওয়ার্ড মিনিং বারবার পড়তে হবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 1000 টাকা। পেইড স্যালারিজ, বেতন পরিশোধ টু এমপ্লয়িজ, শ্রমিকদের বেতন পরিশোধ। তাহলে পেইড, এই পেইড মানে এখানে উজ্জ্ব আছে কি? ক্যাশ। তাহলে ক্যাশে পরিশোধ করা হয়। বেতন পরিশোধ করা হয় কিভাবে? শ্রমিকদের বেতন নগদে পরিশোধ করা হয়। তাহলে এই যে স্যালারিজ, স্যালারিজ মানে বেতন, এটা একটা খরচের নাম, এটা ব্যয়বাচক হিসাব। তাহলে স্যালারিজটা কোন জাতীয় হিসাব? ব্যয় জাতীয় হিসাব। আর পেইড মানে এখানে নগদ কথাটা উজ্জ্ব আছে, নগদ সম্পদ। তাহলে সম্পদ কি হচ্ছে? পেইড এর ফলে সম্পদ বাড়ছে না কমছে? একটু বলো তো। কমে যাচ্ছে, তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ হবে ক্রেডিট। আর ব্যয় বাড়ছে, স্যালারিজ নামে বেতন বাবদ ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ব্যয় হয় ডেবিট। তাহলে যাবে হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 25 তারিখ। স্যালারিজ এক্সপেন্স ডেবিট, পেইড পরিশোধ নগদ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট, নগদ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। পরিমাণ 30,000 টাকা। একত্রিশ তারিখ রিসিভ, প্রাপ্তি, ক্যাশ। এখানে ক্যাশ কথাটা ভুলেই গিয়েছে, তাহলে ক্যাশ রিসিভ করছি, এই ক্যাশ একটা হিসাব, এটা কোন জাতীয় হিসাব? সম্পদ। তাহলে প্রাপ্তি, তাহলে প্রাপ্তি নগদ আসছে, তাহলে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে যাবে হবে ক্যাশ ডেবিট। ফ্রম, হতে, অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও সম্পদ, তো
এই সম্পদটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে দেনাদারের কাছ থেকে পেয়ে যাচ্ছি আমি, তাহলে নগদ আসছে দেনাদার কমে যাচ্ছে, তাহলে সম্পদ বাড়লে ডেবিট আর সম্পদ কমলে ক্রেডিট, তাহলে দেনাদার কমে যাচ্ছে দেনাদার ক্রেডিট, নগদ আসছে সম্পদ বাড়ছে সম্পদ হবে ডেবিট, তাহলে যাবে হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 31 তারিখ ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট পরিমাণ 35,000 টাকা। ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্টে চাইছিল জার্নাল করো, আমরা সেটা কমপ্লিট করলাম। জার্নাল সাধারণ জাবেদা করো বলছিল, আর বলে দিয়েছিল এক্সটেনশন নট ইজ নট রিকোয়ার্ড, মানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, তাই কোনোটারই ব্যাখ্যা করি নাই আমরা। জাবেদা মানে কারণ লিখতে হয়, যদি নির্দিষ্ট করে না বলে দিত কারণ লিখতে হয়। তাহলে এই ম্যাথটা তোমরা বাসায় আরেকবার করবা। এই যে কথাগুলো আমরা এখান থেকে শিখলাম এগুলোই বারবার রিপিট করবে, এই কথাগুলোই আমি কিন্তু প্রতি ক্লাসেই বলবো। আর এই ধরনের এন্ট্রিগুলো ম্যাক্সিমাম অঙ্কের ভিতরে এই ধরনের এন্ট্রি পাবো, নতুন করে দুই একটা এন্ট্রি আসবে। তাহলে একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝে শুনে শেখা যায় তাহলে ম্যাক্সিমাম অঙ্কগুলোই হয়ে যায়। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এই ম্যাথটাই, হোমওয়ার্ক থাকবে 1 নাম্বার। আমি একটা গ্রুপে লিংক দিয়ে দিব তোমাদের, ওই গ্রুপে হোমওয়ার্কগুলো জমা দিতে হবে, প্রতিদিনের হোমওয়ার্ক অবশ্যই জমা দিতে হবে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।